বাংলাদেশ নেপাল সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। শেখ হাসিনা বিদ্যাদেবী বৈঠক, রাতেই সই হবে বাংলাদেশ নেপাল 4 সমঝোতা স্মারক। করোনায় আরও 30 জনের মৃত্যু, 7 মাসের সর্বোচ্চ আক্রান্ত 2800, ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা। শাল্লাতে হামলায় ঘটনায় 30 জনের রিমান্ডের শুনানি কাল, সাম্প্রদায়িকতা পৃষ্ঠপোষক বিএনপি বললেন ওবায়দুল কাদের। সৌদি আরবের হজ প্রোটোকল ঘোষণা, টিকা ও পিসিআর টেস্ট বাধ্যতামূলক, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ঢাকা শিলিগুড়ি ট্রেন চলাচলের অপেক্ষার অবসান, আনুষ্ঠানিক ঘোষণা আসছে 27 মার্চ। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধুর প্রেরণায় গড়ে ওঠে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুজিব চিরন্তন অনুষ্ঠানের 6ষ্ঠ দিনের আয়োজনে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবার আশাবাদ জানান। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিক উন্নয়নে চিন্তা করতে হবে সম্মিলিতভাবে। রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যোগাযোগের উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে বাংলাদেশ আর নেপাল। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নেপালি রাষ্ট্রপতির এই সফরে দেশটির সাথে যোগাযোগ, কৃষিজ পণ্য বিনিময়, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে 4টি সমঝোতা স্মারক সই হবে। এদিকে সফররত নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের সফররত রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের অকুণ্ঠ সমর্থনকে। আলাপ হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে। সে সময় পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার কৌশল নিয়ে আলাপ হয়। পরে গণমাধ্যমের সাথে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনা হয়েছে, আমাদের মাল্টিল্যাটারাল ইস্যুগুলো আলোচনা হয়েছে এবং সবগুলাই অত্যন্ত আপনার কি বলবো বন্ধুত্ব পরিবেশে, এবং তারা বাই অ্যান্ড লার্জ আমাদের সবগুলো ইস্যুতে আপনার সহমত পোষণ করেছেন। আমরা আমাদের রোহিঙ্গার ইস্যুতে তুলে ধরেছি যে এইটির ব্যাপারে তাদের সহযোগিতা চাই। জানান, যোগাযোগ উন্নয়নের উপরেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে দুই সরকার। একটি যোগাযোগ, একটা এক্সপোর্ট, এগ্রিকালচারাল গুডস এক্সপোর্ট, এইগুলোর একটি, আরেকটি ট্যুরিজমের, আর আরেকটি হলো পিপল টু পিপল, এই যে কালচার, এই 4টি হবে। তখন আমরা অনেকগুলো সমঝোতা করেছিলাম, সেগুলো কোভিডের কারণে একটু সীমিত ছিল, সেগুলো যাতে রিঅ্যাক্টিভেট হয় এবং জোরে সোরে কাজ করা যায় সেটা নিয়েও আমরা আলাপ করেছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 2 দিনের সফরে এসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। পরে সেখানে একটি গাছের চারা রোপণ এবং স্মারক বইতে সই করেন নেপালের রাষ্ট্রপতি। এর আগে একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানে 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। সফরে মুজিব চিরন্তন আয়োজনের অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিদ্যাদেবী ভান্ডারী। পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে নেপালের সাথে।
দেশে কোভিডে ৭ মাসের মধ্যে একদিনের সর্বোচ্চ আক্রান্ত হয়েছে, মারাও গেছে ২.৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি। ৩০ জনের মৃত্যুর পাশাপাশি ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৮০৯ জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে ১১.৮৯%। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই জানিয়েছে তথ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ২১৯টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৫,১১১। এর মধ্যে শনাক্ত ২,৮০৯ জন, যা গেল ৭ মাসে একদিনে সর্বোচ্চ। শনাক্তের সংখ্যা বেড়ে ৫,৭৩,৬৮৭। নতুন ১,৭৫৪ জন সহ সুস্থ হয়েছে ৫,২৪,১৫৯। করোনায় একদিনে মৃত ৩০ জনের ২৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। মোট মৃত্যু ৮,৭২০। এর মধ্যে পুরুষ ৬,৫৯৫ ও নারী ২,১২৫। মৃত্যু ঝুঁকিতে ৬০ ঊর্ধ্বরা। দৈনিক সংক্রমণ হার বেড়ে ১১.১৯%। সুস্থতার হার ৯১.৩৭ ও মৃত্যু ১.৫২%। এ পর্যন্ত শনাক্ত হার ১২.৯৪%। এদিকে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রধান আসামি স্বাধীন সহ ৩০ আসামির রিমান্ড আবেদন শুনানি আগামীকাল। সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার শুনানি এ তারিখ ধার্য করেন। এর আগে রোববার বিকেলে গ্রেফতার ইউপি সদস্য স্বাধীন সহ ১১ জনকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো হয়। এ সময় প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনের ১০ দিনের রিমান্ড ও ২৯ জন আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর এই রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ সদস্যের ও দিরাইয়ের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ সদস্যের অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে পাবনার চাট মোহরে পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে। সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে, আর তাদের উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, আগামীতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত হবে। আজ দেশে সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। আজও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি আজ দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার সেই জনপ্রিয় সরকারকে উৎখাত করার জন্য। আজকে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের ডাক দিয়ে বারে বারে ব্যর্থ হয়েছে। বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর মধ্যেও হজের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি সরকার। চলতি বছরের হজ পালনের প্রটোকল ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রটোকলে ঠিক কত সংখ্যক হজযাত্রী চলতি বছর হজ পালন করার সুযোগ পাবেন এই সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে চলতি বছরের হজ গত বছরের ন্যায় এতটা সীমিত পর্যায়ের হবে না বলে জানানো হয়। আজহারুল ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ পালনে প্রটোকল ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে, করোনার কারণে চলতি বছর হজে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। প্রটোকলে বলা হয়, হজে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘন্টা আগে করা করোনা ভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে। হজযাত্রীদের সৌদি আরবে অবতরণ করার পর ৭২ ঘন্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। উল্লেখিত সময় শেষে আবারও পিসিআর টেস্ট করা হবে প্রতিটি হজযাত্রীকে।
হজযাত্রীরা এবং হজকর্মীরা আলাদা ব্যাচ পরিধান করবে বলেও জানানো হয়। একে অপর থেকে কমপক্ষে 1.5 মিটার দূরত্ব বজায় রাখবে। আর সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে 100 জনের। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ঢাকা থেকে জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন। এর মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতির পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনও দৃঢ় হবে বলে আশা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে ভারতের জলপাইগুড়ির পাহাড়ি পথ দিয়ে চলবে ট্রেন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চিলাহাটি হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি গিয়ে শেষ হবে যাত্রা। তবে কখন এই ট্রেন চলতে শুরু করবে তা নির্ভর করছে করোনার উপর। মৈত্রী এবং বন্ধন যেটা চলাচল বন্ধ আছে কারণ কোভিড এই সিচুয়েশনের কারণে, কাজে এই ট্রেনটিও আমরা এই সুযোগটা নিতে চাই যে আমাদের দুই প্রধানমন্ত্রীকে এইরকম একটি অকেশনে 50 বছর পূর্তির দিনে আমরা তাদের মাধ্যমে একটা ঘোষণা আমরা আশা করছি যে এই চলাচলের জন্য যে ঘোষণা, এই ঘোষণাটা আসবে। রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ট্রেনটির নাম দেওয়া হয়েছে মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে এবং রোববার ও বুধবার জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে। 12:10 ছাড়বে আপনার ইয়ের থেকে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, আর বাংলাদেশে পৌঁছাবে আপনার 10:30 রাত্রে, আর বাংলাদেশ থেকে ছাড়বে 21:50, আর পরের দিন পৌঁছাবে 7:05। 595 কিলোমিটার পথের এই ট্রেনে এসি বার্থ, এসি চেয়ার সহ মোট 456টি আসন রয়েছে। প্রাথমিকভাবে ভারতীয় রেক দ্বারা ট্রেনটি চলবে বলে জানান রেলমন্ত্রী। এদিকে আগামী বছরের ডিসেম্বরে ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যাওয়ার আশাবাদ শোনালেন রেলমন্ত্রী। আমরা আরো অনেক বেশি ট্রেন তখন চিন্তা করতে পারবো ওই অঞ্চলে আপনার চলাচলের জন্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, শুরুতেই যা বলছিলাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধুর প্রেরণায় গড়ে ওঠে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রণব চক্রবর্তীর রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, চলুন রিপোর্টটি দেখে নিই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 10 দিনব্যাপী অনুষ্ঠানের 6ষ্ঠ দিনের আয়োজনে প্রধান অতিথি নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মুখ্য আলোচক কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান। বক্তৃতায় নেপালের রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বঙ্গবন্ধুর আত্মদানকে। প্রশংসা করেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অভিযাত্রার। এ সময় দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। महत्वपूर्ण ऐतिहासिक पुरातात्विक तथा सांस्कृतिक क्षेत्रको भ्रमणबाट आनन्द लिन सक्दछन्। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, একটি দেশের সরকার ও রাজনৈতিক দল সততা নিয়ে কাজ করলেই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর প্রেরণায় আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নূতন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 71-এ নেপালের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বলেন, সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের জন্য চিন্তা করতে হবে সম্মিলিতভাবে। আমরা নেপাল এবং বাংলাদেশের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য, নৌপথ, সড়ক, রেল এবং বিমান যোগাযোগ, সেই সাথে বিদ্যুৎ, জ্বালানি, বিশেষ করে পানি বিদ্যুৎ খাত, পর্যটন এবং পানি ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সহযোগিতা দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। করোনা সংক্রমণ আবারও বেড়েছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
এবছর 10,000 মানুষ হজ পালন করতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, হজ যাত্রী নিয়ে সৌদি সরকারের সাথে এখনো চুক্তি হয়নি। হজে যেতে ইচ্ছুক 61,000 মানুষ নিবন্ধন করেছে। ধর্ম প্রতিমন্ত্রী হজ গমনোচ্ছুদের করোনার ভ্যাকসিন দেওয়ার তাগিদ দেন। এখনই কোনো কিছু খোলাখুলি আপনাদের বলা যাবে না যে কত, তবে হজ যদি হয় তাহলে এই চুক্তির পরে তারপরে আপনাদেরকে বিষয়ে আপনাদেরকে অবহিত করতে পারবো। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। ইতিহাস বিকৃতির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। পিকে হালদারের সহযোগী বিমানবন্দর থেকে গ্রেফতার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 25 নেতাকর্মীকে আসামি করে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে এক প্রবাসী। সকালে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরতি এলাহির আদালতে মামলা দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম। মামলার বিবরণে জানানো যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামে ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ে একটি ভিডিও 16 ডিসেম্বর 2020 সালে আপলোড করেন। সেখানে তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন, যাতে জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুনামগঞ্জ সদর থানার ওসিকে আদেশ দেন। সামাজিক পরিবর্তনের সাথে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড বেনজির আহমেদ। রাজারবাগ পুলিশ লাইন্সে বিশ্ব নারী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ প্রধান আরও বলেন, নারী বান্ধব পুলিশিংয়ের জন্য পর্যায়ক্রমে নারী পুলিশের সংখ্যা বাড়াতে হবে। পুলিশে যত নারী সদস্য আসবে, কুসংস্কার ও গোঁড়ামি কমবে মনে করেন তিনি। পুলিশিংকে আরও নারী বান্ধব করতে নিয়োগ নীতিতে পরিবর্তনে গুরুত্ব আরোপ করেন পুলিশ প্রধান। সামাজিক পরিবর্তনের ধারার সঙ্গে পুলিশের পরিবর্তনের ধারার একটা সামঞ্জস্য থাকতে হবে। সমাজ এগিয়ে গেলে আমরা পিছিয়ে পড়লে কাজ লাগবে না, পুলিশ কাজ পিছিয়ে পড়লে কাজে লাগবে না। আবার পুলিশ বেশি এগিয়ে গেলে সমাজ পিছনে পড়ে থাকলে তাতেও কিন্তু কাজে লাগবে না। সমাজের যে পরিবর্তনের ট্রান্সফরমেশন, রেট অফ ট্রান্সফরমেশন সোসাইটি, তার সঙ্গে দি রেট অফ চেঞ্জ ইন দ্য পুলিশ সার্ভিস, এইটা ইস মাস্ট কমেন্সুরেট। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী ওকায়ামার পরিচালক শুভ্রা দাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার তাকে গ্রেফতার করে। শুভ্রা দাস যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। দুদকের একটি সূত্র বলছে, ওকায়ামা লিমিটেড একটি ভুয়া কাগুজে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 87 কোটি 60 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলায় আছেন সহকর্মী মফিউর রহমান। গ্রন্থমেলার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50।
পরাধীনতার গ্লানি থেকে বাঙালিকে মুক্তি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার জন্য ৫৪ বছর জীবনের ১৪টি বছর বিভিন্ন মেয়াদে কারাবরণ করেন, আর কারাগারে বসেই তৈরি করেন স্বাধীন বাংলাদেশের পথনকশা। বঙ্গমাতার অনুপ্রেরণায় কারাগারের রোজনামচা গ্রন্থে জাতির পিতা লিখেন তার জেল জীবনের কথা। মফিউর রহমানের রিপোর্ট। ছোটবেলা থেকেই প্রতিবাদী, বিপ্লবী। স্কুল জীবনেই প্রতিবাদ করতে গিয়ে ৭ দিনের কারাভোগ। পাকিস্তান সৃষ্টির পর স্বপ্নভঙ্গ। বঙ্গবন্ধুও বুঝে গিয়েছিলেন ভাষা সংস্কৃতির বিরুদ্ধেই প্রথম আঘাত। রুখে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৪৮ ও ৪৯ সালে কয়েক দফা কারাবরণ করেন বঙ্গবন্ধু। ১৯৫০ থেকে টানা ৭৮৭ দিন বঙ্গবন্ধুকে কারাগারে আটকে রাখে পাকিস্তানি শাসকরা। ৫৪তে ২০৬ দিন কারাভোগ। কারাগারে যেন ছিল বঙ্গবন্ধুর বাড়ি। সবশেষ ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই হানাদাররা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। জাতির পিতাকে কারাগারে বন্দী রাখলেও তার স্বপ্ন, চেতনা, আদর্শকে বন্দী করা যায়নি। জেলে বসেই তিনি তৈরি করেন স্বাধীন বাংলাদেশের পথনকশা। পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের আন্দোলন করছিলেন, ভোগ মিছিল করেছেন পুরনো ঢাকায়, মানে সদরঘাট থেকে চকবাজার পর্যন্ত। তো এই নানা কারণে তাকে বারবার জেল করা হয়েছে। এবং যতদূর মনে হয় যে টানা সবচেয়ে বেশিবার জেল কেটেছেন ৬৬ সালের ৬ দফা দেওয়ার পর। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অনুপ্রেরণায় জাতির পিতা লিখেছেন তার জেল জীবনের কথা। ইতিহাস সৃষ্টি হয়েছে তার ক্ষেত্রে, কারণ তিনি সেইখানে বসেই কারাগারের রোজনামচা লিখেছেন, আমার দেখা নয় চিন লিখেছেন এবং অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন, যেটি শুধুমাত্র তার জীবন কাহিনী নয় বা তার সংগ্রামের কাহিনী নয়, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও গৌরবময় ইতিহাসের উপাদান সেখানে আছে। জাতির পিতার ত্যাগ, দূরদর্শিতা এবং আপসীর নেতৃত্ব সাহস জুগিয়েছে বাঙালিকে। পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করলেন বাঙালিকে, এনে দিলেন স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, অমর ২১শে গ্রন্থমেলার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মফিউর রহমানের কাছে। ধন্যবাদ তাইজিন। তখন যেমনটি বলছিলাম যে মেলায় আজকে ক্রেতা দর্শনার্থী বা পাঠক সমাগম খুব বেশি হয়নি বিকেল থেকে, কিন্তু প্রথমের দিকে খুব বেশি দর্শনার্থী ছিল না, ক্রেতা ছিল না, পাঠক ছিল না, লেখকও এসছে আসলে বিকেলের পরে। সূর্য যত গড়িয়েছে পাঠক বা লেখকের সমাগম ততই বেশি হয়েছে। আজকে মেলায় আমরা ঘুরে ঘুরে দেখলাম যে তরুণ প্রজন্মের পাঠক এবং লেখক প্রচুর এসেছে। তারা আসলে উপন্যাস কিনছে, কবিতা কিনছে, কিন্তু উপন্যাসের দিকে এবং হুমায়ুন আহমেদের বইয়ের দিকে তাদের ঝোঁক বেশি দেখা যাচ্ছে। হুমায়ুন আহমেদের বই তো বলতেই হয় যে তার বই পাঠক শ্রেণীতে একটা খুব বেশি সমাদৃত, আমরা সবাই তার বই পড়ি। তো আমি হুমায়ুন আহমেদের বই যেসব স্টলগুলোতে পাওয়া যায় বা যেসব প্যাভিলিয়নগুলোতে পাওয়া যায় সেখানে গেলাম, দেখলাম যে এখনও মানুষ লাইন ধরে হুমায়ুন আহমেদের বইগুলো সংগ্রহ করছে। তো তার যেই পাঠক প্রিয়তা, তার মৃত্যুর এত বছর পরেও দেখা যাচ্ছে যে পাঠক এসে, তার অনেক পাঠক এসে দোকানে ভুল করেও জিজ্ঞেস করছে যে হুমায়ুন আহমেদের কোনো অপ্রকাশিত বই কি এসছে যেটা প্রকাশ হয়নি বা তিনি লিখে গিয়েছিলেন এই বছর মেলায় এসছে, এমন কোনো বই কি আছে? তো এরকম কথাও দোকানিদের শুনতে হচ্ছে। তো আজকে আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মেলায় আজ 139টি মেলায় আজ নতুন বই এসছে। তো এই ধারা প্রতিদিনই নতুন নতুন বই আসছে, প্রতিদিনই 100-র উপরে বই আসছে। প্রথম দিকে একটু কম বই আসলেও প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসছে। তো আজকে 139টি বই আসার মধ্যে দিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 400-র কাছাকাছি। তো তাইজিন, মেলা থেকে এখানে আমার কাছে এই ছিল আজকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মফিউর। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে।
জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ আন্নি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভোর 5:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। এর আগে ভোর 4টার দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। আতিকুল্লাহ খান মাসুদ 1951 সালের 29 আগস্ট মুন্সিগঞ্জ জেলার মেদিনী মণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, 2 ছেলে ও নাতি নাতনি রেখে গেছেন। আতিকুল্লাহ খান মাসুদ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় 1993 সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। কোনো অবস্থাতেই পুঁজিবাজারের লেনদেন বন্ধ হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বিনিয়োগকারীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজারের এই নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি কারসাজির উদ্দেশ্যে কোনো মহল গুজব ছড়াচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে BSEC। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণের হার আবারও বাড়ছে, তাই গত বছরের মতো আবারও সাধারণ ছুটির কবলে পড়তে পারে পুঁজিবাজার। সাময়িকভাবে বন্ধ থাকতে পারে লেনদেন। এমন গুজবে কিছুটা অস্থিরতা তৈরি হয় দেশের পুঁজিবাজারে। তবে নিয়ন্ত্রক সংস্থা BSEC বলছে, যে কোনো পরিস্থিতিতে পুঁজিবাজারের লেনদেন চলবে। বারবার বলে এসেছি এবং এখনও সুনিশ্চিত করে বলতে চাই যে কোনোভাবেই পুঁজিবাজার বন্ধ থাকবে না। এটি একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত। এখানে কেউ যেন ভীতু বা সন্ত্রস্ত বা গুজবগ্রস্ত এখানে না হয়। কারা এসব গুজব ছড়াচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান BSECর এই কমিশনার। যারা এগুলি ছড়াচ্ছে তাদের সম্পর্কে যদি আমরা জানতে পারি, অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং এগুলি একটি অন্যায় যারা যদি কেউ করে থাকেন। কারসাজির অংশ হিসেবে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চালানো হয়ে থাকতে পারে, তাই বিনিয়োগকারীদের গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ BSECর। আমরা ইন্টারফেয়ার করতে চাই না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ নেপাল সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। শেখ হাসিনা বিদ্যা দেবী বৈঠক, রাতেই সই হবে বাংলাদেশ নেপাল 4 সমঝোতা স্মারক। করোনায় আরও 30 জনের মৃত্যু, 7 মাসে সর্বোচ্চ আক্রান্ত 2800, ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা। সাল্লাতে হামলায় ঘটনায় 30 জনের রিমান্ড শুনানি কাল, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি বললেন ওবায়দুল কাদের। সৌদি আরবের হজ প্রোটোকল ঘোষণা, টিকা ও PCR টেস্ট বাধ্যতামূলক, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।